সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। প্রতিদিন বলতে এখন আসলে আমাদের নেক্সাস লেডিস ক্লাব শুক্র এবং শনি এই দুটি দিন, এবং বলা চলে সপ্তাহের ছুটির দিনের মিষ্টি সন্ধ্যায় আমরা অপেক্ষায় থাকি আপনাদের সাথে আড্ডা দেবার। আজও তার ব্যতিক্রম হবে না, এবং আমরা বিশ্বাস করি নেক্সাস টেলিভিশন টিউন করে আমাদের সকল দর্শক বন্ধু আছেন আমাদের সাথে। সেই সাথে আছেন নেক্সাস লেডিস ক্লাব ফেসবুক গ্রুপের যত বন্ধুরা সবাই। আমরা জানি যে পুরো সপ্তাহ জুড়ে একটা অপেক্ষা থাকে যে আজ আড্ডায় কিভাবে কি হবে, কি বিষয়ে আড্ডা হবে, এবং বন্ধুই বা কারা আসবেন স্টুডিওতে। তো সেই অপেক্ষার পালা শেষ। আজ আমরা স্টুডিওতে পেয়েছি তিনজন বন্ধুকে, যারা তাদের জীবনে নানা রকম অভিজ্ঞতার কথা বলবেন, নানা রকমভাবে তাদের যে বেড়ে ওঠা সেই গল্প আমরা শুনবো। হ্যাঁ, আমাদের সাথে আজ আমরা স্টুডিওতে পেয়েছি শিউলি বেগম, স্বত্বাধিকারী, শিউলিজ মেকওভার স্টুডিও অ্যান্ড স্যালুন। আপু, অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগছে আপনাকে পেয়েছি। দর্শক, সেই সাথে আছেন আরও একজন বন্ধু, এবং সেই বন্ধু আমাদের আজকের এই মিষ্টি সন্ধ্যাটাকে আরও মিষ্টি করে দেবেন, আমরা বিশ্বাস করি সুরের মূর্ছনায় ভরিয়ে দেবেন। তিনি একজন সঙ্গীত শিল্পী, আমাদের সাথে আছেন প্রতিমা রায়। অনেক শুভেচ্ছা আপু। আপনাকে অনেক শুভেচ্ছা। কি মিষ্টি দেখাচ্ছে, দারুণ। বর্ষার নীলাকাশের মেঘ আর বর্ষার মানে গাছপালাগুলো পানি পেয়ে যে সবুজ হয়ে ওঠে, ভীষণ উদ্যমী দেখাচ্ছে আপু। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। মিষ্টি লাগছে। অনেক ধন্যবাদ আপু। সেই সাথে আছেন আরও একজন বন্ধু, যিনি থাকেন প্রবাসে জীবন জীবিকার তাগিদে, কিন্তু মনটা পড়ে থাকে ভীষণভাবে বাংলার আকাশে বাতাসে, এবং বাংলার সাজসজ্জা, বাংলাদেশ, বাঙালি খাবার দাবার সব তার ভীষণ পছন্দ, কারণ তিনি তো মনে প্রাণে একজন ভীষণ বাঙালি। হ্যাঁ, আমাদের সাথে আমরা পেয়েছি আমাদের সেই দূর পরবাসে থাকা বন্ধু, যিনি বাংলাদেশে ছুটে এসেছেন বাংলার মায়ার টানে। আমরা পেয়েছি ফাতেমা আসাদ, উদ্যোক্তা। অনেক শুভেচ্ছা আপু। আপনাকেও অনেক শুভেচ্ছা। এবং সত্যি ভীষণ মিষ্টি দেখাচ্ছে, একদম বাঙালি মেয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ 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 একটা সময় কাটবে আপনাদের নিয়ে। আমাদের জীবনে নানা রকমের ভুল ত্রুটি তো থাকে, অনেক সময় ভুল ধারণা থাকে, যেটা আমাদের পুরো জীবনের মধ্যে আমরা বুঝতে পারি না, আর তারপর একটা সময় গিয়ে বুঝতে পারি যে না, আমাদের ওই যে ভাবনাটা, ওই পারসেপশনটা, সেটা ভুল ছিল। আবার এমন অনেক কিছু আছে যেটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে, আমাদের বন্ধু আত্মীয়র ক্ষেত্রে ছোট ছোট ব্যাপার, সবই মনে হয় যে এত সুন্দর সম্পর্ক, আসলে ভুল, সবই ভুল। আবার মনে হয় যে না, দারুণ একটা সম্পর্ক কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে কেমন যেন একটা ব্যত্যয় ঘটেছিল, তখনও মনে হয় যখন ঠিক হয়ে যায়, আনন্দে যখন ভরপুর হয়ে ওঠে, তখনও মনে হয় যে না, যা কিছু ছিল সবই ভুল। এটা হলে কিন্তু সেটা বরং আনন্দের। কিন্তু যদি হয় যে জীবনব্যাপী আমরা অনেক কিছু করে গেলাম, কিন্তু একটা সময়ের পরে গিয়ে দেখলাম যে না, ভুল সবই ভুল, সেটা যেন না হয়। কিন্তু যেহেতু ঘটে, তাই আমরা এই ভাবনাগুলো থেকে কিভাবে মুক্তি পেতে পারি সেটাও শুনবো। আপনারা যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। দেরি না করে চলে আসুন। আর আমি প্রথমেই শিউলি আপুর কাছে আসি। শিউলি আপু, ভুল সবই ভুল, যেমন আমাদের মেকআপ সাজগোজের ক্ষেত্রেও কিন্তু অনেক অনেক রকমের ভুল ধারণা আছে, যে মেকআপ নিলে পিগমেন্টেশন হয়, আসলে কি তাই? ইয়েস। একটু শুনি। আসসালামু আলাইকুম। সালাম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয়টা যেহেতু ভুল সবই ভুল, তখন থেকে আমার মনে হয়েছিল যে শুরু করতে যাচ্ছি ভুল যেহেতু সবই ভুল, তো আমার মাথায় তখন থেকে কাজ করছিল যে আমার জীবনের শুরুটা এবং কেরিয়ার নিয়েই কথা বলি। তো যেহেতু জীবনের শুরুটাই ছিল যে নারী উদ্যোক্তা হওয়ার, বা আমি এই জায়গায় এসেছি, নিশ্চয়ই অনেক কিছু আছে। তো আমি আমার জীবনের শুরুটাই কিভাবে এসেছি আমি সেটা শেয়ার করতে পারি। অবশ্যই। হ্যাঁ, আমার খুব পার্টিকুলার প্রশ্ন আছে সে ব্যাপারে, শুনবো। তবে যেহেতু আমরা বলছি ভুল সবই ভুল, আপনিও যে নারী উদ্যোক্তা হতে চেয়েছেন, কিন্তু হয় না যে অনেক সময় আমরা যেভাবে পরিকল্পনা করি সেভাবে এগোতে গিয়ে দেখি যে না, এটা ভুল হচ্ছে, এরকম কোনো কিছু কি হয়েছিল আপনার? হ্যাঁ, যেটা আমাকে প্রতিনিয়ত আমি ভুল করেছি, আবার ভুল করে শিখেছি, আবার এভাবে এগিয়ে গিয়েছি। এটাই মনে হচ্ছে যে না, এই ভুলটাই আমাকে শিখিয়ে দিয়েছে যে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আত্মবিশ্বাস নিয়ে। এভাবেই আমি
এগিয়ে এসেছি। বাহ, গল্পটা আমি শুনবো, তবে তার আগে যেহেতু ভুল সবই ভুল, আমার মনে হয় সবার কাছ থেকে সবারই এরকমের কোনো পার্টিকুলার পারসেপশন যেটা পরে মনে হয়েছে যে না যা কিছু এগুলো সব ভুল ছিল। সো আমি আসতে চাই প্রতিমা আপুর কাছে। আপু, আপনার মনে আছে কিনা, আমি একটি পত্রিকাতে দেখতাম যে খুব ডাক্তার সজল আশফাক নামে একটা প্রতিদিনের সেই পত্রিকায় প্রতিদিনের বিভিন্ন রকমের টোটকা চিকিৎসা এইসব এবং মানুষের সেটা নিয়ে যে ভ্রান্ত ধারণা একটা আমি ছোটবেলা থেকে একটা ফলো করতাম, যে উনি প্রতিদিন লিখতো যে ভুল সবই ভুল। হ্যাঁ, কেউ হয়তো মনে করতো যে জ্বর হলে ভাত খাওয়া যাবে না, জ্বর হলে গোসল করা যাবে না, এই টাইপের অনেক কিছু আছে যেটা পারসেপশন হয়ে যায়, কখনো কখনো আবার সেটা সংস্কার হয়ে যায়। আপনার কি এরকমের কোনো কিছু আছে যেটা পরে মনে হয়ে আপনার খুব হাসি পেয়েছে? না, সেরকম কিছু না। তবে আমি আজকের এই টপিকটা নিয়ে ভাবছিলাম যে ভুল সবই ভুল। মানুষের জীবনে যদি ভুলটা না থাকে তাহলে তো জীবনটা সুন্দর হতো না। আমার ভুল না হলে আমি শিখবো কোথা থেকে, প্রথমত এটা। আর দ্বিতীয়ত যে কথাটা বললেন, আমি টোটকাতে বিশ্বাসী। আমি কিন্তু অনেক টোটকা বিশ্বাস করি। আমি টোটকাটাকে আসলে নিত্যদিনের একটা প্রার্থনার মতো মনে করি, যে একটা মানুষ যদি একটা জিনিস প্রতিনিয়ত করে, প্রতিদিন করে, তার সেটা অভ্যাসে পরিণত হয় এবং তখনই সেটা বিশ্বাসে পরিণত হয়। একদম আপু, বিশ্বাসে মিলায় বস্তু। তো ভুল সবটাই ভুল না, ভুল থেকে আমরা অনেক কিছু শিখছি, শিখবো, সামনে আরো কিছু শেখার আছে। মানে ভুল থেকে ভালো কিছু আসলে হয়। এমনকি ওই যে যখন আমরা ভুল বোঝাবুঝির ব্যাপারটা আসে, কোনো একজন বন্ধু বা কাছের মানুষকে আমরা ভুল বুঝি, তারপরে যখন আবার সেটা মিটমাট হয়ে যায়, তখন কিন্তু সম্পর্কটা আরো মধুর হয়। হ্যাঁ, তখন মনে হয় কেন এটা বললাম, কেন এরকম করলাম, এই বিষয়গুলো তখন অনুশোচনা হয়। হ্যাঁ, তখন সম্পর্কটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার একটা প্রচেষ্টাও কিন্তু থাকে। আর আজকে আমার প্রচেষ্টা থাকবে আপনার কাছ থেকে যত বেশি গান শোনা যায় আপনি প্রস্তুতি নিয়ে নেন। আমি তার আগে ফাতেমা আপুর কাছে জাস্ট একটু শুনে কিন্তু আমরা গান শুনবো, এই পার্টে আপনার কাছে প্রথম গান শুনবো। সো ফাতেমা আপু, জীবনে অনেক কিছুই এরকম আছে যেটা আমাদেরকে বারবার হয় না যে এক ধরনের ভিতরে একটা ফিলিংস দেয় যে এটা কেন করেছিলাম, এটা ভুল, এরকম কোনো কিছু কি আছে আপনার লাইফে? যেটা আমার আছে। ওকে, যেমন আমি লন্ডনে থাকি, তো দীর্ঘ এক যুগ পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নারী উদ্যোক্তা হব। এই যে এত সময় পরে সিদ্ধান্ত নিয়েছি, তো এটা আমার জীবনের আসলে বড় ভুল ছিল, আরো আগে শুরু করা দরকার ছিল, এটা আমার সব সময় মনে হয়। তবে হ্যাঁ, ওই যে ভুলকে কাজে লাগিয়ে অল্প সময়ে অনেক এফোর্ট দিয়ে এখন করছি, এটা ভুল করার আসলে এটা ফলাফল যে না ভুল করেছি, এখন সেটা শুধরে নিয়ে আরো বেশি উদ্যমে কাজ করছি। তবে ভুল ওটাই মনে হয় যে আমি আরো আগে নারী উদ্যোক্তা হতে পারতাম। এটা আমার জন্য আসলে তা না যে একদম ভুল, যেটা অনেক সময় হয় না যে আমাদের লাইফের একটা টোটাল সিচুয়েশনকে পাল্টে দিতে পারে, বা অনেক ক্ষেত্রে অনেক মানুষের মধ্যে বা আমার জীবনের যে ধারণা পারসেপশন সেখানেও একটা বড় পরিবর্তন আনতে পারে। সেরকম না, বরং আপনারটা হচ্ছে যে আপনি হয়তো একটু দেরিতে শুরু করেছেন, আর একটু আগে শুরু করতে। আমি জবে অনেক বেশি ফোকাস থেকেছি, যেটা আমার এখন মনে হয় এটা সবথেকে ভুল সিদ্ধান্ত ছিল। যে আমি জবে যে আমার যে মোটিভেশনটা ছিল জবের জন্য, এটা যদি আমার নিজের বিজনেসের জন্য থাকতো, তো এইটাই মনে হয় আপনার মতো আরো কয়েকজন ফাতিমাকে আপনিও এমপ্লয়মেন্টের আন্ডারে আনতে পারতেন, তাই না? বা আপনার এখন আছে আলহামদুলিল্লাহ, আমার 19 পিপলের একটা টিম আছে, তো এটা আমি আমি শুনবো সেই ব্যাপারে যে শুধু লন্ডনে থেকে বিলাত ফেরত কন্যা আমাদের কিভাবে আসলে বাঙালি কন্যাদেরকে নিয়ে কাজ করছে, এটা অবশ্যই একটা অনেক বড়, আমার মনে হয় যারা বন্ধু আমাদের শুনছেন তাদের জন্য একটা এক্সপিরিয়েন্স হতে পারে, একটা মোটিভেশন হতে পারে, ইন্সপিরেশন হতে পারে। তবে তার আগে গান কিন্তু দারুণ, মানে আমার মনে হয় সবার জন্য অনুপ্রেরণা, একটা আলাদা অনুপ্রেরণার উৎস। সো প্রতিমাদি গান হোক। আচ্ছা, ভুল সবই ভুল একটা খুব পপুলার একটা গানও আছে, 1969-এর একটি চলচ্চিত্র, সৌমিত্র চট্টোপাধ্যায়ের। জি, এখানে গান করেছেন শিল্পীর গানটা ভুল সবই ভুল। সিনেমা হচ্ছে, আমার এই মুহূর্তে ঠিক নামটা ঠিক মনেও পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আমি গানটা গাই। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, প্রশ্ন করি নিজের কাছে কে আমি,
কোথায় ছিলাম কোথায় যাব এই আমি, মেঘের ফাঁকে একটু চাঁদের ওই রেখা, সে ভুল ভুল সবই ভুল, ভুল সবই ভুল। গাইতে গাইতে নামটি মনে পড়ে গেল, অতল জলের আহ্বান। দারুণ চলচ্চিত্রটি খুব ভালো গেয়েছেন এবং একেবারে ওই 60s গানগুলো যে আসলে সবসময় স্বর্ণালী সময়কে মনে করিয়ে দেয়, আজ তাই হলো। এবং এই সময়গুলো আমার মনে হয় যে আমাদের বিশেষ করে বাংলা চলচ্চিত্র, বাংলা সঙ্গীতকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যেটার কোনো রকমের কোনো ভুল নেই, তাই না? সত্যি তাই। সো প্রতিমাদের কাছে একটু শুনি যে এই যে আসলে গান আমাদের মনের ভিতরে কিন্তু অনেক রকমের প্রশ্নের যে অবতারণা ঘটে সেটার উত্তরও দিয়ে দেয়। এরকম কখনো হয়েছে যে কোনো গান আপনাকে কোনোভাবে কোনো ভুল মেসেজ দিয়েছে আপনার মনে হচ্ছে? না, গানটা আমার সব সময়ের জন্যই অনুপ্রেরণা এবং শক্তি। একদম। জীবনটা তো সব সময় গুছানো হয় না, সবারই সাজানো হয় না। আমারও তো সেরকম আছে, অনেক চাওয়া পাওয়া আছে। কিছু কিছু পেয়েছি, যে গান আছে না, যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি তা কেন তা পাই না, বিষয়টা এরকম। তো সবসময়ই গান আমার জন্য অনুপ্রেরণার বিষয় এবং ভীষণ রকমের মনোবল বাড়ায়। একদম। এবং গান ব্যাপারটাই তাই আপু, আসলে এই জন্য আমি জানলাম যে আসলে সঙ্গীত শিল্পী হিসেবে আপনার পারসেপশনটা একটু জেনে নিলাম। অনেক ধন্যবাদ আপু, দারুণ একটা আড্ডা হচ্ছে। সেই আড্ডার প্রাণ আমাদের প্রিয় বন্ধুরা জুমেরই মধ্যে যুক্ত হয়েছে সুরমা বেগম আপু, স্বপ্না আলম আপু। আমার স্বপ্না ডার্লিংকে কতদিন পরে দেখছি গো, কেমন আছো? আচ্ছা, আনমিউট করতে হবে। অনেক অনেক মানে ভালো লাগছে তোমাদেরকে দেখে, শুনবো, কথা বলবো, তবে ছোট্ট একটা বিরতি নিয়ে আমার মনে হয় ফিরে খুব মজা করে আড্ডাটা দেব, ঠিক আছে? সো দর্শক, আমাদের এই দারুণ আড্ডা থেকে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, ফিরবো ভুল সবই ভুল নিয়ে দারুণ এই মিষ্টি আড্ডায় নেক্সাস লেডিস ক্লাবে। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। ভুল সবই ভুল। আমাদের জীবনের অনেক বিষয়ই এরকম থাকে যেটা নিয়ে মনে হয় যে সব কিছু ভুল হয়ে গেল, হোক না তাতে কি, সেখান থেকে আবার সঠিকভাবে সুন্দরভাবে যাত্রাটা শুরু করলেই তো হয়। আপনাদের ভাবনার কথাগুলো শুনতে আমরা আজ বসেছি তিনজন বন্ধুকে নিয়ে। যুক্ত হবেন আপনারা, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর আমি আসতে চাই শিউলি আপুর কাছে। শিউলি আপু, শিউলি তো একটা ফুলের নাম, ভীষণ আমার মনে হয় যে সব মেয়েদেরই পছন্দ। ছোটবেলায় আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা কুড়ানোর। হ্যাঁ, আমিও কুড়াতাম, আমাদের বাড়ির আঙিনায় ছিল, এখনো আমার শহরে বাড়ির আঙিনাতেও আছে। আঙিনা বলতে আমার টেরেসে। সো এই যে দারুণ ফুলের মতো সুন্দর একটা মানুষ, কিন্তু আপনি বললেন না যে মানে শুরুটা একটু কঠিন ছিল, একটু অন্যরকম ছিল। সো একটু শুনি যে আসলে একজন শিউলি যখন উদ্যোক্তা শিউলি হলেন, তা আবার বিউটিফিকেশনের মতো এরকমের একটা খুব আমি বলবো যে হ্যাঁ নারীদের খুব পছন্দের, কিন্তু আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিটা যথেষ্ট সেন্সিটিভ। সো আপনি কিভাবে এখানে আসলে কাজ করার পরিকল্পনাটা করলেন? অ্যাকচুয়ালি আমার হিস্ট্রিটা অনেক লং, তো আমি তো আর এত সময় পারবো না, শর্ট করে যতটুকু পারি আমি দর্শকদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি এই পেশায় যখন আসি, আমাদের তখন বাঙালি নারীরা এই পেশায় আসে না। তো মানে এটা কোন সময়? তখন আসি 2001-এ। আমি 2001-এ এসএসসি দেই, তো গ্রেডের প্রথম স্টুডেন্ট আমি। তো যখন এই পেশায় আসি, তা আমি আমার একটা খ্রিস্টান ফ্রেন্ড একদিনকে বললাম যে এসএসসি পরীক্ষা শেষ, চল দোস্ত কিছু একটা করি। তো বললো চল এক জায়গায় আজকে একটু বেরে দুজনে মিলে। তো বেরোলাম। তো আমাদের এলাকাতেই একটা বিউটি স্যালন ছিল, তো ওখানে একটা বাঙালি আপুর সাথে খুবই ভালো লাগছে। তার আমরা দুজনেই ওরকম কাজ নিয়ে যাইনি, ছোট একটা বিষয় থ্রেডিং করার জন্য গিয়েছিলাম। তো ওর সাথে কথা বলার পরে আমার খুবই ভালো লেগেছে। মেয়েটা ছিল নারায়ণগঞ্জের। তো তখন ওর সাথে কথা বলার পরে আমার ওই ফ্রেন্ডটার ইচ্ছা ছিল একজন বড় একজন নার্স হবে। তা আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল, আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম একটা মেয়ে, ঘর গোছানো, পছন্দ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই টাইপের।
তো ওই মেয়েটার সাথে কথা বলার পরে আমি একজন ছোটবেলা থেকে লয়ার হওয়ার ইচ্ছা ছিল, ওর সাথে কথা বলার পরে পুরাই চেঞ্জ। মনে হলো না, ও যদি এই কাজটা পারে আমি কেন পারবো না। তো আমাদের জন্য 2001-এ বাঙালি নারীরা কাজ করতো না, তখন চাকমা সাঁওতাল এরাই করতো মূলত কাজ। তো আমি তার সাথে কথা বলার পরে বাসা থেকে আমাকে বললো, যেহেতু 3 মাস বসে থাকবা কিছু একটা শিখি। তো মনে হলো যে তখন কম্পিউটার শিখা মানে বিশাল একটা কিছু, আমাদের খুব ট্রেন্ড ছিল ব্যাপারটা, মানে একদমই নিউ কাম না। এখন তো কম্পিউটার হচ্ছে খুব বেসিক, আমাদের বাচ্চারা কেমন করে শিখে যায়। এখন বাচ্চারা পারে, তখন তো আমাদের বেলা তো এটা ছিল না, একদমই নিউ ছিল। তো বললো বাসা থেকে, ঠিক আছে এটা শিখতে পারো। আমি বললাম যে ঠিক আছে, আমার তো টাকা দিতে হবে শেখার জন্য। তো তখন টাকা দিয়েছিল আমাকে, আমি যে লুকাইয়া ওই কাজটা না করে বিউটিফিকেশনের ট্রেনিং নিচ্ছি তারা জানে না। এক পর্যায়ে কিভাবে জানি আমার ভাই জেনে গিয়েছে। তো আমরা সাধারণত 2 ভাই 2 বোন। তো আমার বাবা মারা যায় 2092-এ, তখন আমি ক্লাস 2-এ পড়ি। তো 33 বছর আগে বাবা মারা যায়। তো আমাদের ওইভাবে তো আসলে বেড়ে ওঠাটা অনেক ট্রাফ ছিল। তো আমার ভাইয়া যেদিন জানতে পারলো যে আমি স্যালুনে কাজ শিখেছি, আমরা তো এখন অনেক গর্ব করে বলি স্যালুন বিউটিফিকেশন বা বিউটি স্যালুন। কয়েক বছর আগেও বিউটি পার্লার নিয়ে মানুষের ধারণাটা যথেষ্ট এখনো আছে আপু, এখনো আছে, এখনো যে নাই তা না। তো আমাকে বললো যে আমার ভাই, ছোট ভাই বললো, তুমি মানে তখন তো স্যালুন বলতো না, তখন নাপিতের কাজ বলতো, তুমি যে নাপিতের কাজ শিখছো। তো ছোটবেলায় কালো ছিলাম, তা আমাকে ভাইয়ের পাশেই বসা ছিলাম, খাট থেকে আমার একটা লাথি মেরে নিচে ফেলে দিল। যে কালি, তুমি আর কোনো কাজ পাও নাই, যে শিখেছো নাপিতের কাজ, তাই না? তো আমার আম্মার সাথে খুব রাগারাগি করলো। তো আমার আম্মাকে বললো, আম্মু তোমার মেয়ে যদি কিছু করে আমার হাতে বট গাছ জ্বালাবে। তো সেদিন থেকে আমার মনে জিদ কাজ করলো যে না, কিছু আমাকেই করতে হবে। তো সেই যে জিদ, সেই যে সেই আজকে হয়তোবা আমার ভাইকে আমি ধন্যবাদ দিই। আমার ভাই যদি আমাকে ওদিনকে এত কষ্টের কথা না বলতো, আমার ইগোতে না লাগতো, ইগনোরেন্স না দেখাতো, তাইলে হয়তোবা আমি এত দূরে আসতে পারতাম না। 25 ইয়ার্স ধরে স্যালুনে আছি। তো আলহামদুলিল্লাহ আমাকে এই ভাই, সবচেয়ে যেটা আপনার নিজের নামে একটা স্যালুন আপনি গড়ে তুলেছেন, এবং আমার বিশ্বাস যে আরো বেশ কজন নারী নিশ্চয়ই সেখানে কাজ করছে। এটা না, আমি শুধু বাংলাদেশে না, আপনাদের দোয়া ইনশাল্লাহ ইউকে তো আমি বিউটি স্যালুন দিচ্ছি, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে। তো সবচেয়ে বড় কথা, আমার মা আজকে খুব গর্বিত যে আমার মা একটা কথাই বলে, আমার এই মেয়ের মতো বাকি 3টা কেন মেয়ে হলো না। আহা, আই এম সো প্রাউড অফ ইউ আপু। যখন মানে এই জায়গাটায় বসে অনেক নারীদের গল্প, এমন এগিয়ে যাওয়ার গল্প শুনি, সত্যি ভীষণ আনন্দ হয়। আজকেও একইভাবে হচ্ছে। এবং ওই যে একটা ভুল ধারণা, এখানেও দেখেন ভুল সবই ভুল, যে পার্লারে কাজ করলে তার নিজের ক্যারিয়ারটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবে না বা সম্মানজনক অবস্থান তৈরি করতে পারবে না, এটা তো ভুল, একদম ভুল। বরং এই যে আপনি একজন, দেখুন আজকে একটা টেলিভিশনে এসে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, নিজের সেই গৌরবের কথাটা বলছেন, এবং অন্যদেরকেও কিন্তু আপনি এমপ্লয় করতে পেরেছেন। শুনবো আপু আরো। আসতে চাই একটুখানি ফাতেমা আপুর কাছে। ফাতেমা আপু যেমন শিলে আপু সেই ইউকেতে ছুটে যাচ্ছে তার একটা বিউটি স্যালন করার স্বপ্ন নিয়ে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার একজন নারীর জন্য। আর তেমনি আপনি যখন আপনার ইউকে লাইফ শুরু হয়েছিল, বললেন যে তখন ফোকাসটা অন্য রকমের ছিল, তারপরে যখন ভাবলেন যে না, একজন উদ্যোক্তা হবেন যেখানে হয়তো এক ধরনের আলাদা ইনোভেশনের সুযোগ আছে, আলাদা নিজের ভালো লাগার এবং স্বাধীন মতো চলার। সো মূল আসলে আপনার ভাবনার জায়গাটা কি ছিল, যেটা আপনার ওই ভুল মানে জবে ফোকাস থাকাটাকে ভুল প্রমাণিত করেছে? থ্যাংক ইউ আপু। যেটা হয়েছে যে আমি দেশি শাড়ি পরতে খুব পছন্দ করি, যেমন জামদানি, মাসলিন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি বা কাতানি যে দারুণ পরে আছেন, আমাদের টাঙ্গাইলে যে কাতান শাড়িগুলো আছে, তারপর মিরপুরের যে বেনারসি শাড়ি আছে, আমাদের যশোরের কাঁথা স্টিচ যেটা আমরা খুব পছন্দ করি পরতে, এই শাড়িগুলা ইউকের কোথাও পাওয়া যায় না, এবং এটা পেতে হলে খুব যুদ্ধ করতে হয়। 1-2 জন অনলাইন উদ্যোক্তা যারা আছে তাদের কাছে পাওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে যে এই শাড়িগুলোর অনেক ডিমান্ড আছে। আমি যেমন পছন্দ করি মানে বিভিন্ন দেশীয় অনুষ্ঠানগুলোতে, তাই না? দেশীয় অনুষ্ঠানগুলোতে, বিশেষ করে ফাল্গুন, বৈশাখ, তারপরে হচ্ছে এখন তো সবাই একটু টুকটাক চেষ্টা করে এই আমাদের ঐতিহ্যবাহী
গুলাতে আমরা একটু সেলিব্রেট করার চেষ্টা করি। তো আমার কাছে মনে হলো আমাদের বাংলাদেশি শাড়ি কেন প্রমোট হচ্ছে না, ইউকে, আমেরিকা, ইউরোপ কেন প্রমোট হচ্ছে না, কেউ কেন এই জায়গাটায় আগে আসছে না, তাহলে আমি না কেন? আমার হাজবেন্ডকে বললাম যে আমি দেশি শাড়ি নিয়ে কাজ করতে চাই। আমার হাজবেন্ড বললো ওকে, আজকে থেকে শুরু করো। ওর কথা হচ্ছে তুমি একটা কিছু চিন্তা করছো, আজকে থেকে শুরু করো, এটা দ্বিতীয় হ্যাঁ। তো তখন থেকেই এই যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, ইউকেতে আমার একটা শোরুম আছে, আর আমি ইন্টারন্যাশনালি অনেক এক্সিবিশন করি, যেমন ইউরোপের বিভিন্ন দেশে, ইটালি, জার্মানিতে আমার যেখানে আমাদের বাঙালি বসতি বেশি। হ্যাঁ, জার্মানিতে আমার একটা এক্সিবিশন আছে 19-এ, আবার অক্টোবরে নিউ ইয়র্কে একটা এক্সিবিশন আছে, সব বাংলাদেশি শাড়ি, মসলিন, জামদানি, আর টাঙ্গাইলের তাঁতের শাড়ি, যশোরের কাঁথা স্টিচ। আমি 4টা নিয়ে বেশি কাজ করছি। আর বেনারসিটা একটু কম করি, কারণ এশিয়ার অন্যান্য দেশগুলা এটা ওদের এত বেশি, ওরা এখনো পর্যন্ত ওইখানে গিয়ে একটু মানে হিমশিম খেতে হয়, কিন্তু দেশি শাড়ি প্রমোট করার জন্য এর থেকে ভালো সুযোগ আর তবে এই জায়গায় কিন্তু আমি আপনাকে একটা এক্সট্রা সাধুবাদ দিতে চাই যে আজকাল আমরা জানি যে অনেকেই কিন্তু নানা রকমের উদ্যোগ গ্রহণ করে সফল হচ্ছে, বাট ওই যে আপনি আমাদের দেশীয় তাঁতের শাড়ি যেটা ভীষণ ঐতিহ্যবাহী, অ্যাট দ্য সেম টাইম সারা পৃথিবীতে একটা সুনাম আছে, সেটাকে আরো তুলে ধরতে চেষ্টা করেছেন। এটা যেমন আমাদের থার্ড, ফোর্থ, ইভেন আমাদের সেকেন্ড জেনারেশন যারা থাকে ইউকে, আমেরিকা বা ইউরোপে, এরা কিন্তু আমাদের ঐতিহ্যবাহী শাড়ি সম্পর্কে জানে না, কারণ এশিয়ার অন্যান্য দেশগুলা এত বেশি তাদের শাড়ি প্রমোট করে, যাদের শাড়ি দরকার জাস্ট গিয়ে ওরা ওখান থেকে কিনে নিয়ে এসে খুব পার্টি একটা লুক দেয়। কিন্তু আমাদের মাসলিন শাড়ি এখন খুবই গর্জিয়াস, এটা বিয়েতে পড়তে পারে এবং যে কোনো অনুষ্ঠানে পরা যায়। হ্যাঁ, তো এই যে প্রমোট করার যে ব্যাপারটা, এটাতে আসলে বাংলাদেশি নারী উদ্যোক্তা যারা আছে, যারা দেশের বিভিন্ন জায়গাতে আছে, আমি তাদেরকে বলবো এই জায়গাটায় আগায় আসতে। এটা ভীষণ রকমের একটা সুযোগ আছে, সুযোগটা কাজে লাগাতে হবে। যেমন ধরেন মণিপুরি শাড়ি, অনেকে এটা নামই জানে না, সিলেটের মণিপুরি শাড়ি, কিন্তু পরলে কি অদ্ভুত সুন্দর লাগে। মানে দেখলে আপনি যদি একটা শাড়ি পরেন মণিপুরি শাড়ির সাথে চুলে একটা ফুল দেন, এর থেকে সুন্দর কোনো ড্রেসই হয় না একদম। এই যে বিদেশিদের মধ্যে আমি দেখেছি যে যখন কেউ একজন বাঙালি শাড়ি পরে কোথাও যায়, সবাই তারা কিন্তু খুব আগ্রহের চোখ নিয়ে তাকায়। আমারও বিভিন্ন সময় যখন সুযোগ হয়েছে, আমি বিভিন্ন আয়োজনে গেছি দেশের বাইরে, বিভিন্ন কনফারেন্সে, আমি কিন্তু সবসময় শাড়ি পরি এবং আমার খুব অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, আমাকে দু একজন এইখানে আমার দু একজন কলিগরা বলেছে যে না, তুমি একটা কনফারেন্সে তুমি লেকচার দিচ্ছ, এখানে তুমি তো একটা স্যুট টুট পরে, সেটা ওখানে এরকমই পড়া ছিল এবং তারা তাদের দেশের ঐতিহ্য অনুযায়ী পড়েছে, বা তাদের যেটা আসলে একটা কর্পোরেট কালচার সেরকমের। কিন্তু আমাদের বাংলাদেশের ফর্মাল টায়ার মানেই তো হচ্ছে শাড়ি। হ্যাঁ, এবং আমারও কিন্তু একইভাবে সেটা একটা আলাদা মাত্রা আমার মনে হয় যে সৌন্দর্যের সাথে যুক্ত হয়। এই যে আমরা সবাই শাড়ি পরেছি, আমার মনে হয় যে শাড়ি ইটসেলফ একটা গহনার মতো, তাই না? দারুণভাবে অলংকৃত করে, সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দেয় একটা শাড়ি পরলে। নতুন প্রজন্মের মানে শাড়ির ব্যাপারে কতখানি আগ্রহ সে ব্যাপারে শুনবো। তার আগে জুমে বন্ধুরা এক এক করে যুক্ত হচ্ছে, দেখতে পাচ্ছি এর মধ্যে শিউলি বেগম আপু যুক্ত হচ্ছেন, ঝুমুর আপু যুক্ত হচ্ছেন, বাট আপু এখনো কেন জানি রুমন রুমা আপু যুক্ত হয়েছে। অনেক শুভেচ্ছা। আমি প্রথমে একটু সুরমা আপুর কাছে শুনি। সুরমা আপু, ভুল সবই ভুল, এমন কোনো কিছু কি আছে জীবনে যেটা আপনার ভাবনার মধ্যে ওই অস্থিরতা তৈরি করেছে যে না, সব ভুল হয়ে গেল? শুভ সন্ধ্যা আপু, সবাইকে শুভেচ্ছা। আসলে এমন ভাবনা মাঝে মধ্যে ঘিরে ফেলে, খুব অস্থিরতায় ভুগি এইসব ভাবনা নিয়ে। ভুল সবই ভুল হয়তো কেউ মনে করে, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি যেগুলি পদক্ষেপ নিয়েছিলাম মানে নিজের ক্যারিয়ার গঠনের জন্য, আমার কাছে মনে হচ্ছে যে ভুল ছিল না। তো বাস্তবায়ন করেছি আমি, আল্লাহর রহমতে সাকসেসফুল হয়েছি। কিন্তু তারপর ওই যে একটা বলতেছিলেন যে পার্লারের বিষয়টা, সেলুনের বিষয়টা, মেয়েদের, তো আমার আমার নিজস্ব পার্লার আছে। তো আমি যখন এই পার্লারটা ঢাকায় ওপেন করি, তখন আমাকে আমার ফ্যামিলি থেকেই আমার কর্তাই বলতেন
কিন্তু তুমি তো এটা কি শিখছো, এটা নাপিতের কাজ, ছেলেদের, এইটা তো জানি না। এইভাবে হ্যাঁ এইভাবে অনেক ইয়ে হইতাম আমি, হ্যাঁ কিন্তু আমি থেমে সুরমা থাকি। আপু একদম আমি আপনি ভীষণ উদ্যমী মানুষ এবং ভীষণ থাকে না যে প্রাণ খোলা মানুষ। এইসব মানুষদের জীবনে আমার মনে হয় না যে ভুল টুল এইসব কোনো কিছু তাকে পিছনে ফেলতে পারে। অনেক শুভকামনা জানিয়ে একটা ছোট্ট বিরতি থেকে এসে বাকিদের শুনবো। দর্শক চাই ছোট্ট একটা বিরতিতে আপনার কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাব। দর্শক সবাইকে আরও একবার বিরতির পর আমন্ত্রণ, শুভেচ্ছা নেক্সাস লেডিস ক্লাবে। ভুল সবই ভুল। আছে নাকি এরকম কোনো কিছু যেটার কারণে আপনার ভিতরে ভিতরে খুব একটা অস্থিরতা কাজ করে? আজকে সেটাকে চেপে না রেখে সেই ভুলের গল্পটা আমাদের সাথে শেয়ার করে আমাদেরকে দিয়ে দিন, দেখবেন যে ভিতরের সেই অস্থিরতাটা ভার ব্যাপারটা চলে যাবে। আর জীবনে আসলে কিছু কিছু বিষয় থাকে অনেক সময় মনে হয় ভুল, কিন্তু সেটা থেকে উতরে যাওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার। আপনি কিভাবে উতরেছেন সেই গল্পটা আমাদের সাথে শেয়ার করতে যুক্ত হন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর জুমে অনেক বন্ধুরা এসেছে, এর মধ্যে দেখতে পাচ্ছি দিলার আপু যুক্ত হয়েছে। আপুকে অনেক শুভেচ্ছা। একটু স্বপ্ন ডার্লিং এর কাছ থেকে শুনি। ডার্লিং, ইউ আর গ্লোয়িং, তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, বুঝছো? থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সবাইকে এবং শুভ সন্ধ্যা। আসলে আমার সময়টা খুব খারাপ, যার জন্য আমি নিয়মিত হতে পারতেছি না। আমার আম্মু তো কমায় চলে গেছে, মানে তো ওইদিকে একটু সময় বেশি দিতে হয়। তা আজকে খুব ইচ্ছা হচ্ছে আজকে বসবো, কারণ আজকে আমি মিরপুর যাই নাই, বুঝছো, এর জন্য আজকে বসবো। অনেক ধন্যবাদ আপু, এবং আমরা বিশ্বাস করি খালাম্মাকে আল্লাহ সুস্থ করে দিক দ্রুত, যে তুমি এখানে থাকলে তোমার যে একটা খুব প্রেশারের সময় যাচ্ছে, সবার সাথে মিলে একটু ভালো সময় তুমি পার করছো নিশ্চয়ই। সো তোমার কি এরকম আছে লাইফে কোনো কিছু নিয়ে যেটা কখনো মনে হয়েছে যে না এগুলো সব ভুল ছিল? আজকের টপিকটা খুবই সুন্দর। মানুষ তো ভুল করে শিখে। আমি মনে করি কি যে ভুল আসলে ভুল না, ভুল থেকে আমরা নতুন করে কিছু শিখি। ভুল হচ্ছে সামনে পথ চলার একটা দিক নির্দেশনা। যেখান থেকে ভুল হবে সেখান কিন্তু আমরা উঠে আসতে পারি, বুঝছো। আমার জীবনে অনেক ভুল আছে, কিছু ভুল করে আমি শিখছি। আমি অনেক ভুক্তভোগী এখনো। যে কাজটা করি মন মতো না হলে আমার নিজের কাছে মনে হয় যে না, এটা তো আমার ভুল হয়ে গেছে, কিন্তু ওইখান থেকে আবার আমি এবার এটাই সব থেকে বড় ব্যাপার আপু। চলার পথে তো আসলে নানা রকমের ভুল ত্রুটি নিয়েই তো জীবন, কিন্তু সেইখান থেকে যদি আমরা পিছিয়ে পড়ি বা ওই বিষয়টা আবার পুনরাবৃত্তি ঘটে, তাহলে ওইটাকে আমরা বলতে পারি যে সেটা ভুল। কিন্তু পুনরাবৃত্তি না ঘটে যদি সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাই, তবে সেটাই হচ্ছে সব থেকে জীবনের বড় পাওয়া। রুমা আপুকে আজকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে, কি দারুণ একটা শাড়ি পরেছে, কি দারুণ কানের দুল। সো সবকিছু মিলিয়ে আপু তোমার কাছে শুনতে চাই, ভুল সবই ভুল নিয়ে তোমার ভাবনা কি? আর শুভেচ্ছা জানিয়ে নিয়ে এর মধ্যে শারমিন ফারজানা, মিষ্টি আপু, ওবায়দা খালামণি যুক্ত হচ্ছে, অনেক শুভেচ্ছা। হ্যাঁ রুমা আপু, ধন্যবাদ আপু, শুভেচ্ছা সবাইকে, স্টুডিও সবাইকে অভিনন্দন। আপু আমার ওই যে একটা প্রোগ্রাম ছিল যে মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন 1, ওইটার আজকে 2 এর ফাইনাল রাউন্ড বেলি রোডে গাইড হাউস, ওখানে আমার স্মৃতিচারণ আছে। এজন্য একটু রেডি হয়ে আগে বলছিলাম যে এখান থেকে একদম জুমারটাটা মিস করতে ইচ্ছা করে না, এটা শেষ করে ওখানে চলে যাব। আর হচ্ছে আমার টপিকটা এত সুন্দর, আমার জীবনের সাথে একদম মিশে যায়। আমার ছোট বাবু যে অসুস্থ ছিল, আমার সারাক্ষণ মনে হয় ডক্টরদের কথা না শুনে আমি যদি আগেই ওকে ইন্ডিয়ায় নিতাম, হয়তো বাবু সুস্থ হয়ে যেত। তো আমার মাঝে মাঝে মনে হয় বাবু যদি হারাই যেত, কিন্তু ও তো আল্লাহর কাছে আর ফিরে আসবে না। আমার এটাই মানে খুব তাড়া করে যে আমি ডক্টরদের কথা না শুনে ওকে যদি আমি আগে ইন্ডিয়া নিতাম, ও হয়তো সুস্থ হতো। এটা হয়তো আমার একটা বড় ভুল ছিল, এই ভুলটা আমার ভিতরে খুব তাড়া করে, তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আপু এইটা নিয়ে তুমি মনে কষ্ট, আমি জানি যে কিছু বিষয় থাকে যেটার আসলে একদমই মানে এটার অল্টারনেটিভ কিছু হয় না, ওইটাকে দূর করা যায় না, কিন্তু তারপরেও কিছু জায়গায় আমাদের না একদম হাত নেই আপু। তার মধ্যে হচ্ছে জন্ম, মৃত্যু এবং বিয়ে। আমি মুসলমান, সো আমি বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই 3টে জিনিস উনার হাতে রেখে, এবং প্রচেষ্টার জায়গা, ভাগ্যের ব্যাপার তো অবশ্যই আছে, কিন্তু প্রচেষ্টার জায়গায় আমার হাতে অনেক কিছু দিয়ে দিয়েছেন। হ্যাঁ, সো এটা নিয়ে তুমি একদম মনে, এটা ভুল না তোমার, এটা
মহান আল্লাহ তাআলার যা ইচ্ছা ছিল, যেভাবে তিনি পরিকল্পনা করেছেন, কিছু জায়গায় আসলেই আমাদের কোনো হাত নেই। হ্যাঁ, তুমি জীবনে এগিয়ে যাও, নিশ্চয়ই তোমার জন্য অনেক কিছু ভালো সৃষ্টিকর্তা রেখেছেন, একদম মন খারাপ করো না। হ্যাঁ, আমি শুনবো আবার একটু স্টুডিওতে ফিরি, আবারও আমার মনে হয় কেন যদি গান শুনি। প্রতিমাদি, আমি ভাবছি যে এত এত উদ্যোক্তার মাঝখানে আমি তো কিছু না, কি বলে, শুনতে শুনতে মনে তুমি তো হচ্ছে গিফটেড। সৃষ্টিকর্তা যার কণ্ঠে সুর দিয়েছেন, আমার মনে হয় তার থেকে বড় ব্লেসড আর কে। না, সেটা তো নিশ্চয়ই, কিন্তু তারপরও নিজেদের উদ্যোগে একটা কিছু করে প্রতিষ্ঠা লাভ করা, এটা একটা আরেকটা আত্মতৃপ্তির ব্যাপার। একদম, অবশ্যই। আমার জায়গায় যে আমি যখন অন্য কাউকে সম্পৃক্ত করতে পারি, তার জীবনটাকে সচ্ছল করা, হ্যাঁ, তা যদি হয় নারী, আমার কাছে ওই ব্যাপারটা খুব ভালো লাগে। না, তাই বলে আমি কিন্তু আমাকে নিয়ে কষ্ট পাচ্ছি না। আমি আমার জায়গায় আমি গান গাইতে পারি, মনে কষ্ট হলে গান গাই, রান্না করতে করতে গান গাই, বাচ্চাদের বকা টাকা দেওয়ার পর যখন আবার খুব কষ্ট লাগে, আবার নিজে বুঝ দিই যখন, আবার মানে নিজেকে ভালো রাখার জন্য। এই যে তোমার শিল্পী সত্তা, এই যে তোমার গান, সেটা কিন্তু তোমাকে একটা আত্মপরিচয় গড়ে দিয়েছে। এবং সাথে সেটার সাথে কিন্তু আমরা যদি দেখি এখন যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সম্মান পাওয়ার, সম্মানীয় পাওয়ার সুযোগটা তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটি শুনি গান। আচ্ছা, শ্রদ্ধা লতা মঙ্গেশকরের একটি পপুলার গান গাই, আষাঢ় শ্রাবণ, যেহেতু এখন আষাঢ় শ্রাবণ আসবে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আলোর তোরে টিবে সুখ এলো তাই, কথাটাই ভুলে গেছি, না 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 তারায়, আলোর তোরে টিবে সুখ এলো তাই, মন জলে তারায় তারায়, আমারে মন কেন শুধু আকুলায়, বরষণ যেন কোথা হয়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। বাহ। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। দারুণ। এমন চমৎকার গানের সুরে সেজন্য মনকে ভরালে তোমাকে তো মনে পড়বেই, তাই না? দিদি, একটা ছোট্ট প্রশ্ন করে রেখে আমি বিরতিতে যাব, এসে উত্তরটা নেব। তা হলো যে এখন যখন চারপাশে প্রচন্ড রকমের ভিউ, ভাইরাল হওয়া এবং একটু চটকদার গান গেয়ে সবার মাঝে আহা উহ টাইপের এক্সপ্রেশন তৈরি করা, সেই ভিড়ে তুমি এত ক্লাসিক গানগুলো গাও, এটা নিয়ে তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি যা করছো সেটা ভুল না পথে? আসলে পরে দিব। ছোট্ট একটা বিরতি থেকে আসি দর্শক, ছোট্ট একটা বিরতির পরে আবারও গান আড্ডায় নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই বিরতির পর নেক্সাস লেডিস ক্লাব। এবং এই বিরতিটা দেখতে দেখতে শেষ বিরতি, সময় খুব বেশি নেই, তবে যেটুকু আছে সেইটুকু সময়ও আমরা ভরপুর আমাদের যত ভুল ধারণা আছে সব কিছুকে ফেলে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় নেব। আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর আমি ফাতেমা আপুর কাছে আসি। ফাতেমা আপু, যেভাবে শুনছিলাম যে আপনার দারুণ একটা সিদ্ধান্ত, কিভাবে আসলে আপনার স্বপ্নটাকে একটু একটু করে বড় করেছে এবং সেখানে আপনার পরিবার অর্থাৎ আপনার যিনি জীবনসঙ্গী তিনিও সমর্থন দিয়েছে, এবং সেটা থেকে আজকে এই যে আপনি বাংলাদেশের তাঁত শিল্পকে বিশ্বময় তুলে ধরতে পারছেন এবং সেখানে ইউকের মতো একটা জায়গা আউটলেট করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। এখানে অনেক নিয়ম কানুনের ব্যাপার আছে, সাথে
বলতে হয় যে ফাইন্যান্সেরও কিন্তু একটা বড় সলভেন্ট হওয়ার একটা ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে আসলে আপনি ইউকের মতো জায়গায় কিভাবে সাহস করেছিলেন এবং গল্পটা ফাইনালি যেদিন আউটলেটটা ওপেন হলো তখন আপনার অনুভূতির জায়গাটা কেমন ছিল? সাহসটা ওই যে বললাম, সাথের মানুষটা অনেক সাপোর্ট করেছে, বলেছে যে চিন্তা করেছো শুরু করে দাও। আর আমি খুব দুঃসাহসী, হ্যাঁ দুঃসাহসী। আমার কাছে মনে হয়েছিল লস হলে কি হবে, কাপড় তো পচে যাবে না। আমি যদি শাড়ি বেচতে না পারি নিজে পরে ফেলবো, যেহেতু আমি শাড়ি পরতে অনেক পছন্দ করি। আর আপু আমি ইন্টারাপ্ট করে বলি, শাড়ির ব্যাপারে কিন্তু ট্রেন বলে খুব একটা কিছু নেই, তাই না? অন্যান্য পোশাকের বেলায় থাকে যেভাবে পরবেন, যেমন পরবেন, ফ্যাশন আপনার কাছে। আপনি শাড়ি পরতেছেন, আপনি আট পরবেন, দিয়ে পরবেন না, এটা আপনি পরে আপনি যেভাবে ক্যারি করে যাচ্ছেন। আর যেটা হচ্ছে যে আমি তারপরে বলেছি আমি পড়তে না পারলে আমার 2টা কন্যা সন্তান, তো ওরা পড়বে। লস হলে কোনো লস হওয়ার কোনো সুযোগ নাই, কি লস হবে? আলহামদুলিল্লাহ লস হয়নি, এটা খুব সাকসেসফুল। স্বপ্ন নিশ্চয়ই আরো বড় হয়েছে এখন, যেমন একটি আউটলেট হয়েছে এবং অনেকগুলো দেশে, ইউরোপে, আমেরিকার অনেকখানে আপনি এক্সিবিশন করেছেন, শাড়িগুলোকে তুলে ধরছেন। এখন আসলে কিভাবে ভাবছেন? এখন আমার আরেকটা আউটলেটের কাজ চলছে, এখনো রেডি হয় নাই। তো রেডি যেহেতু হয় নাই, এখন এটা এখনো ডিক্লেয়ার করি নাই। ওটা লন্ডনেই। আরেকটা হচ্ছে আমি ইটালির মিলান, ওটা আমার ওখানে একটা আউটলেট, ওটা অলমোস্ট ফ্যাশন হাব যেটাকে বলা হয়, একদম ফ্যাশন হাব, ফ্যাশন সিটি যেটাকে বলে। হ্যাঁ, তো ওখানে ওটাও এখনো কাজ শেষ হয়নি, তো 2টার কাজ চলছে। আর যেটা হয়েছে, আমার সন্তানেরা বা আমাদের 2nd, 3rd, 4th বাংলাদেশি জেনারেশন যারা আছে, তারা আসলে বাংলাদেশের শাড়ি যত সুন্দর হয় এর এটা জানেই না। তো এই জানানোর যে ব্যাপারটা, এখন যেমন জামদানি অনেক বেশি পরিচিত হয়ে যাচ্ছে দিন বাই দিন, যত দিন যাচ্ছে তত দেখি যে এসে বলে ঢাকাই জামদানি আছে আপনার কাছে, বা কেউ একটা ঢাকাই জামদানি খুঁজছে, খুব এক্সক্লুসিভ একটা জামদানি পরবে। তো আমার শপের কথা, আমার 2টা শপ, 2টা ব্র্যান্ড, একটা হচ্ছে অনেক আনন্দের ব্যাপার ফেন্টি ফ্যাশন লন্ডন, সবাই বলে ফেন্টি ফ্যাশন লন্ডনে যাও, আরেকটা হচ্ছে শাড়িজ লন্ডন। আচ্ছা, তো সবাই বলে দেয় যে ওই পেজে দেখো ওখানে আছে জামদানি শাড়ি পাবেই। হ্যাঁ, মসলিন শাড়ি খুঁজছো, এক্সক্লুসিভ, আশাহত হতে হবে না। আপু এটা অনেক বড় ব্যাপার যে প্রথমত হচ্ছে যে নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট হওয়া, সেটার সাথে সাথে সেটার একটা সিগনেচার তৈরি হওয়া। এই যে জামদানি শাড়ি সবসময় ভীষণ এক্সক্লুসিভ এবং বাংলাদেশকে আলাদা করে আসলে পরিচয় করিয়ে দেয়, সেটা নিয়ে কাজ করতে পারাটাও আনন্দের, এবং সেটা আপনি করছেন, জামদানিকে তুলে ধরছেন। এবং ওই যে ফ্যাশন সিটি বা ফ্যাশন হাব বলা হয় যে জায়গাগুলো, ইউকে বা মিলানের মতো শহরে এগিয়ে যান, বাংলাকে, বাঙালিকে আরো বেশি উচ্চতায় তুলে ধরবেন, সেই প্রত্যাশায় আমরা জানাই, শুভকামনা জানাই। একদম শেষের দিকে চলে এসে আমার মনে হয় দিদির গান দিয়ে আমরা শেষ করব। তবে তার আগে ছোট করে একটু শিউলি আপুর কাছে আসতে চাই যে আপু যেটা কখনো ভাবেনি, সেইখান থেকেই স্বপ্নটা এত বড় হয়েছে এবং এত বছর ধরে সেই পথ নিয়ে, স্বপ্ন নিয়ে পথ চলছেন। এখন আসলে কিভাবে পরিকল্পনা করছেন এবং ইউকেতে আউটলেট দেওয়ার বা সালুন দেওয়ার যে পরিকল্পনা, সেই ব্যাপারে একটু ছোট করে শুনি। ইউকেতে আমি, ওই যে আপু বললো না, ফাতেমা আপু, যে উনি অনেক দুঃসাহসী, আমিও ছোটবেলা থেকে অনেক দুঃসাহসী। তো আমি ছোট্ট একটা মানুষ, কিন্তু আমার স্বপ্নগুলো অনেক বড়, অনেক বড়। তো সেই বড় স্বপ্ন পাখা মেলে উড়ে উড়ে ইউকে যাক, আমরা নিশ্চয়ই তখনও আপনাকে এখানে পাবো এবং আপনার সে অভিজ্ঞতার কথা শুনবো। অনেক শুভকামনা রইল শিউলিজ মেকওভারের জন্য। আমাদের সাথে এর মধ্যে হাসিনা আপু যুক্ত হয়েছে, আমি একটু একটু করে শুনতে চেষ্টা করবো। ঝুমুর আপুর কাছে একটু শুনি, একদম 30 সেকেন্ড করে শুনবো, সবাই নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঝুমুর আপু, আজকের বিষয় নিয়ে ভাবনা কি আপনার? ভুল সবই ভুল। হ্যাঁ, শুভ সন্ধ্যা আপু, কেমন আছো? সবাইকে শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ। আসলে মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক আপু। আসলে ভুল যেটা মানুষ মাত্রই ভুল করে, সিদ্ধান্ত বলো, ভুল সিদ্ধান্ত বলো, ভুল কাজ বলো, ভুলের মাঝে মাঝে দেখা যায় ভুলের জন্য সম্পর্কে ফাটলও দেখা দেয়। প্রত্যেকটি ভুলই আমাদের মনে হয় নতুন শিক্ষার সুযোগ করে দেয়। একদম সুন্দর সুন্দর একটা কথা ঝুমুর আপু। সরি, যেহেতু সময় কম আমি থামিয়ে দিচ্ছি। এই যে ভুল
থেকেই আমাদের জীবনে সুন্দর আরেকটা কিছুর জন্ম দেয়। শারমিন আপু, শারমিন ফারজানা মিষ্টি আপুর কাছে শুনি যে মিষ্টি আপু অনেক সময় ছোট্ট একটা ভুল একটা মিষ্টি জিনিসকে তেতো করে দেয়, তোমার কি কখনো এরকম হয়েছে? শুভ সন্ধ্যা। ভুল তো ভুল, হ্যাঁ ভুল 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 মানুষকে ভুল থেকে আমরা শিখতে পারি। আমি সুরে সুরে একটু বলি একটা লাইন, সবাই কথা বলুন। প্লিজ। ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা তো ভুল, ভুল সবই ভুল, এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা তো ভুল। তো আমরা সবাই চেষ্টা করব। অনেক ধন্যবাদ। প্রতিমধ্যে আজকে আমাদেরকে এই গানটা শুনিয়েছে। মানে দিলার আপুর কাছে একটু একদম 30 সেকেন্ড শুনবো যে দিলার আপা জীবনের একটা পর্যায়ে এসে এখন কি কখনো মনে হয় যে কোনো কিছু ভুল ছিল? হ্যাঁ, অনেক কিছুই ভুল ছিল। শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা আপু। ভুল ছিল মানে আমার জীবনে একটা ঘটে গেছে অনেক বড় অ্যাক্সিডেন্ট। সেটাই আমার মনে হয় যে আমার জন্যই হয়েছে, কারণ আমি আমার হাজবেন্ডকে অনেক জোর করেই নিয়ে গেছিলাম দিনাজপুর। আসার সময় আমাদের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, উনিও মারা যান, আমার শাশুড়ি মারা যান। আমার মনে হয় যে আপু বুঝতে পারছি। আমি আপনাকে থামিয়ে দিব এখানে। আপনি ভিতরে একদমই আপনার কোনো গিল্ট রাখবেন না, এটা আপনার ভুল না। আমি একটু আগেও বলছিলাম যে কিছু বিষয় আছে যেটা আমাদের হাতে না, এটা ভুল না, এটা আমরা হয়তো ওইভাবে ভাবি। আল্লাহ মাফ করুন, এরকম যেন কারোর জীবনে সবাই বলে। একদম আপু, একদমই আপনি এটা নিয়ে কোনো গ্লানি রাখবেন না। আল্লাহ এভাবে লিখে রেখেছিলেন, এটা বলে সবাই। আপু ভালো থাকবেন, আপনার জন্য আমাদের অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। ওবায়দা খালামণি এবং হাসিনা আপুকে আমি শুনতে পারলাম না বলে খুবই দুঃখ প্রকাশ করছি। একদম মানে 10 সেকেন্ডসে আমি দিদির কাছে গান না শুনলে অপূর্ণতা থাকবে। সো দিদির গানটা শুনতে শুনতে বাড়ি যাবো, আমি জাস্ট বিদায় নিয়ে নিই। দর্শক সবাই ভালো থাকবেন। এই আড্ডায় আসলে কোনো ভুল নেই, কারণ প্রাণ ভরে আমরা শ্বাস নেই, কথা বলি, মনের কথাগুলো প্রকাশ করি। এভাবেই সবাই পথ চলতে চাই। আপনারা থাকবেন সাথে নেক্সাস টেলিভিশনের। ওকে, নেক্সাস টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ, আপুকে ধন্যবাদ। ছোট একটি কথা বলবো, আমরা মানুষের ভুলগুলো বেশি দেখবো না, ভুলটাকে সুন্দরভাবে ভাববো, তাহলে জীবন সুন্দর। আমি এবার আমার নিজের ঘরে আসি, আমি নজরুল সঙ্গীত শিল্পী, পারিবারিক ভাবে নজরুল এবং ক্লাসিক্যালটা আমার বেশি টানে। গাইড শুরু করে দিই একদম। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, বর্ষা ফুরায়ে গেল, আশা তবু গেল না, শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, শাওন আসিল ফিরে।